স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণপদযাত্রা, আইন শৃঙ্খলা উন্নতি না হলে উত্তরা ব্লকেট, আওয়ামী দোসরদের দুষ্টেন উপদেষ্টারা। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই বলেন সিইসি, ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরে তফসিল। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচন দিতে আবারও তাগিদ তারেক রহমানের, বিভিন্ন স্থানে বিএনপির সম্মেলন। এবং সাজেকে অর্ধশতাধিক রিসোর্ট ঘরবাড়ি পুড়ে ছাই, ছড়িয়ে পড়ছে আগুন, কয়েক ঘন্টা পর পৌঁছেছে ফায়ার সার্ভিস। স্বাগত। এখন বিকেলে বড় আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতিতে গণপদযাত্রা করেছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের কাছে এলে পুলিশের বাধার মুখে পড়ে গণপদযাত্রাটি। এদিকে আগামী 7 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে উত্তরা ব্লকেটের হুঁশিয়ারি দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে নাভিশ্বাস উঠেছে। সন্ধ্যার পর রাস্তায় বের হতেও ভয় পাচ্ছে মানুষ। ডাকাতি, ধর্ষণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজির প্রতিরোধের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বামপন্থী বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা করে। শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের কাছে এলে পুলিশের বাধার মুখে পড়ে গণপদযাত্রাটি এবং সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা। এদিকে একের পর এক ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদে উত্তরা জমজম টাওয়ারের সামনে সমাবেশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 7 দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন না হলে উত্তরা ব্লকেটের হুঁশিয়ারি দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শিবিরের নেতারা। 24 ঘন্টার মধ্যে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এদিকে নারীদের হেনস্থা ও সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বরিশালে ধর্ষণ বিরোধী মঞ্চের অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে নরসিংদীর শিক্ষার্থীরা। কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ঝালকাঠিতে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ে ধর্ষকদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম মহানগর উত্তর মিছিলটি নগরীর 2 নম্বর গেট থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে সমাবেশ করছে তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, এই মুহূর্তে নগরের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নাফি, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই সাথে চাঁদাবাজির প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিলটি নগরীর 2 নম্বর গেট থেকে
ঠিক 3টা 40 শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে সেটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে। বর্তমানে মিছিলটি নগরীর জিসির মোড়ে এসে মূলত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে। এখানে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসেছেন, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন। আসলে মিছিলে আমরা দেখেছি স্লোগানে শিবিরের নেতাকর্মীরা দেশব্যাপী যে চাঁদাবাজি হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটি তুলে ধরছেন এবং সেই জায়গায় আসলে প্রশাসনের যে ভূমিকা, অর্থাৎ চাঁদাবাজি যে হচ্ছে সেই জায়গাতে প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটি আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাতে তাদের যে তারা যে ভূমিকা রাখছে তাতে তারা সন্তুষ্ট নয়, অর্থাৎ প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে, এমনটি এই মিছিল থেকে আহ্বান জানানো হচ্ছে। এখানে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসেছেন, তিনি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি তারা মূলত এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সেই বিষয়টি যেমন তুলে ধরছেন, পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জুলাই বিপ্লবের আগে যে কর্মকাণ্ডগুলো করেছিল সেই ধরনের কর্মকাণ্ড এখনো পর্যন্ত চালু রয়েছে। ভিন্ন সংগঠনের নামে সেই কাজগুলো চলছে, তারা এই অভিযোগগুলো করেছেন এবং তারা বলছেন যে এই জায়গাতে প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে, যাতে ছাত্রলীগ যে কাজগুলো করেছে সেগুলো যেন এই সময়ে এসে অন্য কোনো সংগঠন করতে না পারে। দেশের বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি হচ্ছে ছাত্র সংগঠনের নাম দিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দোকানপাট বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু এই বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তুলে ধরছে এবং সেই জায়গাতে আসলে প্রশাসনকে আরও বেশি কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানানো হচ্ছে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে। নাফি, চলমান অপারেশন ডেভিল হান্টের মধ্যে দেশ জুড়ে ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণের মতো অপরাধ বাড়ছে আর এতে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। এই অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তাদের। সানি মৃধার প্রতিবেদন। কমলাপুর প্ল্যাটফর্মে আহত মেয়েকে নিয়ে অসহায়ভাবে পরিবারের বসে থাকার এই দৃশ্য গত ২৯ জানুয়ারির। মেয়ের এক পাশের জখম থেকে যখন রক্ত ঝরছে তখন নির্বাক পুরো পরিবার। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না বৃদ্ধ বাবা মা। বাসা থেকে কমলাপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথে মতিঝিল শাপলা চত্বরে মাইক্রোবাসে আসা ছিনতাইকারীর হামলার শিকার হন তারা। ছিনতাইকারীরা চলন্ত গাড়ি থেকেই ব্যাগ টান দিলে সড়কে পড়ে থেতলে যায় ভুক্তভোগীর মুখের এক পাশ। ব্যাগ আসলো আমার মায়ের হাতে, ব্যাগটা নিয়ে গেছে টান্দা আমার মায়ের অনেক দূর উড়াইয়ে নিয়ে গেছে। পরে এই সামনে থেকে বাস আইতেছে, বাসের তলে পড়ে মরে দিলে বলে আমি গিয়া পাল্টা একটা বাসের কইলে আমার মায়ের বাঁচা। শুধু এই একটি ঘটনাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ছিনতাইয়ের ঘটনা, যেখানে বেশিরভাগ ভুক্তভোগী নারী। তবে কি নগরে নারীদের চলাচল ঝুঁকিতে পড়ছে? তবে এইসব ঘটনার প্রভাব তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে পড়ছে। হঠাৎ করে আমার রিকশার পাশ দিয়ে একটা বাইক থেকে আমার হ্যান্ডব্যাগটাকে অনেক জোরে টান দেওয়া হলো। আর একটু জোরে টান দিলে হয়তো আমি রাস্তায় পড়ে যেতাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি সতর্ক থাকার কারণে হয়তো আমার ব্যাগটা নিতে পারিনি। এগুলোর পরে না আসলে বাইরে যেতে আসলেই ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় কি চাকরিটাও ছেড়ে দিয়ে এখন বাসায় কিছুদিন বসে থাকি, এরকমও চিন্তা আসে মাঝে মধ্যে বাসায়। এই যে আমার বাসার নিচ দিয়ে যেতেছে, কার সঙ্গে গেট লাগাইছে না। দেশজুড়ে বেপরোয়া ছিনতাই, চুরি, ধর্ষণ, ডাকাতি প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় নাগরিকদের মাঝে বাড়ছে আতঙ্ক। এমনকি কোথাও কোথাও অপরাধীদের গ্রেপ্তার অভিযানে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে আস্থা হারাচ্ছেন নগরবাসী। পাশাপাশি রাষ্ট্রের কাছে নিরাপত্তা জোরদারে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। পুলিশ আমার স্পটে একটু সামনেই ছিল,
পুলিশ আমাদের নোটিশ করছিল, কিন্তু পুলিশ আগায় আসে নাই। আর ওদের সবার হাতেই অস্ত্র ছিল, আমি ভয়েও তাদের ডাক দিতে পারি নাই। প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের জানমাল নিরাপদের জন্য তারা যেন আরও কঠোর হয়। সম্প্রতি অপরাধ দমনে ডেভিল হান্ট নামে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আর এই অভিযানে এখন পর্যন্ত আটকের সংখ্যা ৮,০০০ ছাড়িয়েছে। এরপরও দমন করা যাচ্ছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ডেভিল হ্যান্ড অপারেশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য যাতে সামগ্রিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ এটি যাতে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে কিন্তু খুব একটা বেশি ফলাফল তৈরি করবে না। নরসিংদীতে জেল থেকে ৮০০ জঙ্গি পালাই গেল, তারপর শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের করে নিয়ে আসা হলো, ১০,০০০ অস্ত্র লুট হলো, তার ভিতরে এখনও ২,০০০-এর বেশি অস্ত্র আপনার উদ্ধার করা যায়নি। তো এর কোনো বিষয় তো আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাহলে পরে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, তো সরকার এই সমস্ত বিষয়গুলো করুক। অপরাধ প্রবণতা আগের থেকে বেড়েছে বলে স্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপরাধ দমনে আইনি তৎপরতা আগের চেয়ে জোরদার বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। আমাদের বর্তমানে দিনে রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০০-র অধিক পেট্রোল টিম নিয়োজিত থাকে। এর বাইরে ফুড পেট্রোল থাকছে। তারপরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা বাড়ানো হয়েছে। প্রতিদিন কোনো না কোনো একটা নির্দিষ্ট এলাকায়, বিশেষ করে অপরাধ প্রবণ এলাকাগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভ্যাসগত অপরাধী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। সানিম মৃধা, এখন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টেও থামছে না সন্ত্রাস অপরাধ কর্মকাণ্ড। গেল রাতে বনশ্রী, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ছিনতাই, গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এমন পরিস্থিতিতে ভোররাতে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আওয়ামী দোসররা যে অর্থ লুটপাট করেছে তা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এছাড়াও রাজশাহীতে নিরাপত্তা বিষয়ক সেমিনারে পুলিশ মহাপরিদর্শক জানান, ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। রোববার রাত ১১টা নাগাদ একই সময়ে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীতে। একদিকে বনশ্রীতে গুলি চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় ১৬০ ভরি স্বর্ণ ও লাখ টাকার বেশি। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় রিকশায় যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া মিরপুর ১-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বাসায়ও হামলার ঘটনা ঘটেছে একই রাতে। ঘটনার পরপরই হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িওয়ালা ও সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী। আমি 3 তলায় যাই, বাড়িওয়ালা দরজা পিড়াইতে এরা কোনো সারা শব্দ নাই, কেউ গেট খুলে নাই। 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আমরা ফাইন মধ্যে মারছে। 2টা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করেছিল, ওখানে 60টা লাগছে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ। তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই, এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে তার পদত্যাগের দাবিতে রোববার রাতে মিছিল করে ছাত্ররা। দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। মাঝরাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে আরও পদক্ষেপ। জানান, গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে, যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আশ্বাস দেন, সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি দেখা যাবে। সেই সাথে আওয়ামী দোসর ও সকল সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই।
এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। এদিকে একই কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক। রাজশাহীর এক সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে, এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো, এটা তো খুব স্বাভাবিক। রাজশাহীর ওই সেমিনারে অংশ নেন আইন উপদেষ্টাও। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট সোমবার থেকে মাঠে নামছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে বাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনে এরই মধ্যে পুড়ে গেছে অন্তত 50 থেকে 60টি রিসোর্ট, ঘরবাড়ি ও দোকানপাট। আগুন লাগার 2 ঘন্টার পর ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। দুপুর 1টার দিকে এই আগুন লাগে। স্থানীয়রা জানান, অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই ছুড়ে লেলিহান শিখা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সাজেক ভ্যালিতে পানির সংকট থাকায় দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন, এছাড়া কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নাফি, যেমনটা আপনি বলছিলেন যে আজকে দুপুর 1টায় যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি বলা হচ্ছে যে ইকো
ভ্যালি রিসোর্টের পাশ থেকে মূলত অগ্নিকাণ্ডের যে লেলিহান শিখা সেটি ছড়িয়ে পড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এরপরেই সাজেক অবকাশ কেন্দ্র এবং আশেপাশে যে রিসোর্টগুলো আছে সেগুলো পড়ে গেছে। এখন পর্যন্ত যেটি তথ্য বলছে স্থানীয়রা, সেটি 50 থেকে 60টি রিসোর্ট, ঘর, দোকান এবং একটি স্কুলও সেখানে রয়েছে, এটা পুড়ে গিয়েছে। আপনি জানেন যে সেখানকার যে রিসোর্টগুলো রয়েছে সেগুলো কাঠ, বাঁশ এবং ছন, টিনের তৈরি, যার কারণে সেগুলো দ্রুত অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে। আপনি যেটি বলছিলেন যে সাজেকে কোনো ফায়ার সার্ভিসের কোনো ইউনিট সেখানে নাই, যার কারণে সেখানে পানির ব্যবস্থাও নাই। এই কারণে আসলে দ্রুত আগুন নির্বাপনের চেষ্টা করে সেটি আসলে সামাল দেওয়া যাচ্ছে না, এখনো সেটি জ্বলছে। এখানকার বাসিন্দারা বলছেন যে এই আগুন আসলে সব পুড়ে না যাওয়া পর্যন্ত হয়তো নেভানো কিছুটা সময় লাগতে পারে। তবে এই সুখবর হচ্ছে যে অন্তত 2টি ইউনিট পৌঁছেছে যে খাগড়াছড়ির দিঘিনালা থেকে, তারা সেই অগ্নিকাণ্ড নির্বাপনের চেষ্টা করছেন। আরো একটি ইউনিট যাওয়ার কথা রয়েছে, এরই মধ্যে রওনা দিয়েছে, আমরা জানতে পেরেছি এটি পানছড়ি থেকে। তবে কি কারণে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম সেটি এখন পর্যন্ত সেখানকার কেউ নিশ্চিত করতে পারেনি। আমরা কথা বলেছিলাম বাগাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে, তিনি যেটি বলছেন যে ওখানকার যে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা দুর্গম হয়, দ্রুত মোবাইল যে নেটওয়ার্ক সেটি আসলে কানেক্ট করা সম্ভব হয় না, যার কারণে সার্বিক পরিস্থিতি দ্রুত দেখভাল করা যে মনিটরিং সেটি আসলে কিছুটা দুরূহ হয়। এর মধ্যেই আপনি জানেন যে সেখানে পুড়ে গিয়েছে এই অন্তত 132টি ওখানে রিসোর্ট রয়েছে এবং সেখানে 8 শতাধিক কটেজ রয়েছে। এই ভয়াবহ ক্ষতির মুখে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন বলে সেখানকার মানুষজন বলছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাফি। সংস্কার নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, তবে তার জন্য বসে থাকা যাবে না। জনগণের জন্য কাজ করতে নেতাকর্মীদের গড়ে তোলার তাগিদ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক আলোচনা সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অনুষ্ঠান ও ভোটার তালিকা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সিএসসি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানান তিনি। কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে, আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে 16 লাখ মৃত ভোটার, 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। এজন্য নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব নয়। ওই আইন অনুযায়ী যে 2 মার্চে যেটা হবে, আমরা তো সেটার মধ্যে লিমিটেড নাই। আমরা তো একটা কারেক্ট এবং একটা বিউটিফুল একটা ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট করতে চাচ্ছি, যার জন্য
সচিবালয়ে দেশের সার্বিক পরিস্থিতি ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। আপনার পরিচয় দেন আস্তে। হ্যাঁ, শোনার এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইরে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে। এখন হলো পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে। না না, অপারেশনটা তো শুনেন, ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে, আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব। যে আর আপনাদের কাছে অনুরোধ করব, সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে 2-1টা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন। যেমন ধরেন আগের দিনে কি হতো, আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে, এখন কিন্তু দৌড়ে নেয় যে ছবি উঠানো থাকে, কিন্তু ওই আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে ফেলতো, হয়তো না? আগে কি করতো, ছবি উঠাতেছে। এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে, নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে। এইটাও আপনার জনগণের ভিতরে এই সচেতনতা বাড়াইতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। আমার ব্যাখ্যা হলো, যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে যাচ্ছে। তো ভালো থাকেন, দোয়া করেন। আপনি কিছু বলবেন? ভাই কিছুটা বলবো। সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। নোয়াখালীতে চলছে যৌথ বাহিনীর অভিযান। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্রসহ আটক হয়েছেন কজন? বেগমগঞ্জের চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানাবেন। এছাড়া যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে বিস্তারিত আর কি কি তথ্য আছে আপনার কাছে? নাফি, অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে কিন্তু আজ পর্যন্ত 102 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তার মধ্যে কিন্তু সবশেষ গতকাল দিবাগত রাতে অর্থাৎ আজ ভোরে কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে কিন্তু একজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করতে দেখেছি।
এছাড়া আজ দিনভর কিন্তু জেলা শহরের গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সেগুলোতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাবের তাদের যে টহল সেটি চলছে এবং সেনবাগে কিন্তু এই মুহূর্তে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ 3 বাহিনীর সমন্বয়ে কিন্তু সেখানে অভিযান চলছে। তো আমি কথা বলেছি এখানে র্যাব 11 সিপিসি তিনি যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীতেও সারা দেশের ন্যায় দু একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো যাতে জিরো টলারেন্সে নিয়ে আসা যায় সেজন্য কিন্তু তাদের এই ধরনের অভিযান এবং যে সকল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন, যারা বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের ধরতে কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। তো এখানে শুধু র্যাবেরই নয়, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনও কিন্তু গতকাল রাতভরই নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে সেখানে অভিযান চালিয়েছে। এছাড়া নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া, সেখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান করেছে। এখন পর্যন্ত নোয়াখালীতে যে 102 জনকে আটক করেছে যৌথ বাহিনী, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া সেখানে আটক হয়েছে। যার কারণ বলে রাখি, হাতিয়াতে কিন্তু যৌথ বাহিনীর অভিযানের সময় একাধিকবার যৌথ বাহিনীর সাথে অপরাধীদের কিন্তু সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণ গোলা বারুদ অস্ত্র উদ্ধার করেছে। তো আমি কথা বলেছি যৌথ বাহিনীর অভিযান নিয়ে নোয়াখালীর সেনাবাহিনী ক্যাম্পের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই 3 জেলা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান পর্যন্ত অনেকটাই স্বাভাবিক আছে, 2-1টি যেটি ঘটনা ঘটছে সেগুলো যাতে শূন্যের কোটা নিয়ে আসা যায় সেজন্য কিন্তু তাদের এই অভিযান এবং এই অভিযান কিন্তু তাদের অব্যাহত থাকবে। তো নাপি, এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অব্দি আমার কাছে অভিযান নিয়ে সব শেষ। স্বাস্থ্য খাতে সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্নিরা। দাবি আদায়ে সরকারি মেডিকেলের শিক্ষার্থীদের সাথে একতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আদালতের রায়ের উপর নির্ভর করবে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। টানা কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, তবে সেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্লাসরুম। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে সাড়া দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজটির সকল বর্ষের শিক্ষার্থীরা। টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে অন্যান্য চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। দাবিগুলো নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি আসলে ছিল না। তো যেহেতু নতুন বাংলাদেশে সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা স্বাস্থ্য খাত কেন এটার বাদ যাবে? আমাদের যারা রেসিডেন্টস, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এমডি, এমএস, এফসিবিএস পার্ট 2 ট্রেনিং, তাদের কাজ হচ্ছে কিন্তু এখানে 24 ঘন্টা থাকা। আমরা তাদেরকে অলরেডি আমি আজকে সকালবেলা অফিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস আদেশ দিয়ে দিয়েছি, একটা সার্কুলার করে দিয়েছি, তারা যেন ওয়ার্ডে হাজির থাকে। একই দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। গত কয়েক বছর ধরে একটা রিট বারবার ডিলে করা হচ্ছে, সে কারণে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। কাজী মেডিকেল কলেজ এটাও বেসরকারি মেডিকেল কলেজ, খুলনা স্বনামধন্য একটা মেডিকেল কলেজ। আমরাও ক্লাস এবং ডিউটি সবই বন্ধ করছি। স্বাস্থ্যখাত সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানী মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিভাগের অন্যতম এই হাসপাতালটিতে সেবাদানের বড় অংশ জুড়ে কাজ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা, কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতিতে সেবা ব্যাহত হচ্ছে। সবাইকে এই আহ্বান জানাবো যে আমাদের কোনো রোগী যেন কোনোভাবেই কষ্ট না পায়, এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন করতে হবে। সেই সাথে তাদের যে দাবি এটা যেন আইনসঙ্গতভাবে নির্ধারিত হয়, এই ব্যাপারেও আমি সবাইকে বলবো। এদিকে ময়মনসিংহে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন এই আন্দোলনে। বেলা 12টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় 5 দফা পূরণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। পরে হাসপাতাল পরিচালকের কাছে দেন স্মারকলিপি। 25 ফেব্রুয়ারি আদালতের রায়ে কাঙ্ক্ষিত 5 দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন ও কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের। সাদাত শাহেদ, এখন।
৭৭ জনকে সুবিধাজনক জায়গায় বদলি করে ১০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে চট্টগ্রামের প্রধান বন সংরক্ষণ মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে। অভিযোগের সপক্ষে বেশ কিছু নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুপুরে রেজাউল করিমকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধান টিম। এর আগে ফেনীতেও বাগান সৃজন প্রকল্পে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে জানায় দুদক। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সরকারের পট পরিবর্তনের পর 2024 সেপ্টেম্বরে চট্টগ্রামের প্রধান বন সংরক্ষক পদে যোগ দেন ডক্টর মোল্লা রেজাউল করিম। কর্মস্থলে যোগ দেওয়ার 4 মাসের মাথায় গেল জানুয়ারিতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ৭৭ জনকে বদলি করেন তিনি। অভিযোগ রয়েছে প্রাপ্যতা অনুযায়ী বদলি না করে 10 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি বদলি বাণিজ্য করেছেন। ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তে রেজাউল করিমকে তার অফিসের টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের টিম। তার কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে বলেও জানানো হয়। যাদেরকে বদলি করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছে দুদক এবং যে অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ লেনদেন হয়েছে সেই ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হবে বলছে দুদক। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনার কাছ থেকে পেয়েছি। রেকর্ডপত্র কিছু আমরা পেয়েছি আজকে, আর কিছু রেকর্ডপত্র আমরা এখনো পাইনি। এটার জন্য আমরা ওনাদেরকে বলেছি এটা কালকে হয়তো পাবো। এর আগে ফেনীতে বিভাগীয় বন কর্মকর্তার পদে থেকে বাগান সৃজন প্রকল্পে 2 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশ হলেও দলীয় প্রভাবের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অজ্ঞাত কারণে বা ওই সময় যারা সরকার দলীয় ছিলেন, প্রভাবশালী ছিলেন, ওনাদের কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা বা ওনার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রস্তাবটা ছিল সেটা আলোর মুখ দেখেনি আর কি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান প্রধান বন সংরক্ষক। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পোপ ফ্রান্সিস তার ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর এবার কিডনিও বিকল হওয়ার পথে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় পোপের দ্রুত সুস্থতা কামনায় বিশ্বব্যাপী প্রার্থনায় মগ্ন বিশ্বের খ্রিস্ট সম্প্রদায় ও ক্যাথলিক গির্জাগুলো। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইতালির রাজধানী রোমের জেমেলি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বের রোম ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার ফুসফুসের উভয় পাশেই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি এবার রক্ত পরীক্ষায় কিডনি বিকল হওয়ার লক্ষণ পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন তার ভক্ত অনুরাগীরা। অশ্রুসিক্ত পোপের নিজ দেশ আর্জেন্টিনার বাসিন্দারাও। সবার একটাই চাওয়া যেন সুস্থ হয়ে আবারও ভ্যাটিকানে ফিরে আসেন 88 বছর বয়সী এই ধর্মগুরু। Apenada porque cualquier situación que le pase a él es como que le pasa a uno en el interior del corazón también cuando uno es una persona de fe. Espero que Dios lo acompañe y la Virgen lo cuide. Personas que transmiten tanto bien, tanta bondad y tanto amor por los demás. সময় যতই গড়াচ্ছে ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে পোপ ফ্রান্সিসের। হাসপাতালে টানা 10 দিনের বেশি সময় ধরে চিকিৎসা চলমান থাকায় বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সবার দুশ্চিন্তা বাড়ছে। সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনার মাধ্যমে পোপের দ্রুত সুস্থতার আর্জি জানাচ্ছেন তারা। My prayer is that he gets well. With having been a shepherd for all the years, he has a lot for us to gain from him. এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিডনি বিকল হওয়ার লক্ষণ মিললেও এখনই হাল ছাড়ছেন না তারা। তবে শ্বাসকষ্টের কারণে পোপ ফ্রান্সিসকে উচ্চ মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে বলেও জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। রক্তে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ সংক্রান্ত জটিলতা নিয়ে পোপ ফ্রান্সিস গেল 14 ফেব্রুয়ারি ভর্তি হন রোমের জেমেলি হাসপাতালে। 1 যুগ ধরে রোম ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস। গেল সপ্তাহে নিজেই সতর্ক করে দিয়েছিলেন এ যাত্রায় তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এরপরই তার শেষকৃত্যের মহড়ার জন্য প্রস্তুতি শুরু করার কথা জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন বিকেল। তার আগে শিরোনামগুলো আরও একবার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণপদযাত্রা, আইনশৃঙ্খলার উন্নতি না হলে উত্তরা ব্লকেট, আওয়ামী দোসরদের দুষ্টেন উপদেষ্টারা।
ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই বললেন সিইসি। ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরে তফসিল। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচন দিতে আবারও তাগিদ তারেক রহমানের। বিভিন্ন স্থানে বিএনপির সম্মেলন। এবং সাজেকে অর্ধ শতাধিক রিসোর্ট ঘরবাড়ি পুড়ে ছাই, ছড়িয়ে পড়ছে আগুন। কয়েক ঘন্টা পর পৌঁছেছে ফায়ার সার্ভিস। শেষ করছে এখন বিকেল। সাথে থাকার জন্য ধন্যবাদ।